নমস্কার, আমি অনুপম। রূপকথা বাংলাতে আপনাদের স্বাগত জানাই। আগের এপিসোডে আপনারা শুনেছেন রিয়া মধুপুর থেকে ফেরার পর প্রত্যেক রাতে ভয়ানক কিছু দেখতে পেত। তারপর হঠাৎ একদিন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজকে শোনাব রিয়ার বাড়ি থেকে ফেরার পর কিভাবে তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো আমার সাথেও ঘটতে শুরু হলো। আজ বলছি সেই ছায়ার দ্বিতীয় অধ্যায়। শুনছেন ছায়ার সঙ্গী দ্বিতীয় পর্ব। সেদিন রিয়ার সৎকার করে ফিরছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। রিয়া আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগল। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছন পিছন মুটতে লাগল। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে রিয়ার লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হইছে? লাশ লাশ কোথায়? আমার রুমে। নেন পানি খান। আর কি হইছে খুইলা কন। রুমের দরজা খুলে দেখি আমার রুমের ফ্যানটাতে ফাঁস লাগিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি? চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, খামোখাই ভয় পাইছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢোকার সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন রুমে ঢুকলাম, তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার স্নান করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করল। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবু আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জীব বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। পরদিন সকালে নিজেকে বোঝালাম, এটা নিছক দুঃস্বপ্ন। রিয়ার কথাগুলো আমার মাথায় ঢুকে গেছে, কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। এক রাতে ঘুম ভেঙে দেখি ঘরের বাতি জ্বলছে না। আমি নিশ্চিত করে বলতে পারি আমি বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। আর তখনই দেখলাম ঘরের এক কোণায় অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে, মানুষ নয়, তবু মানুষের মতো। চোখ নেই, মুখ নেই, কিন্তু যেন তাকিয়ে আছে আমার দিকে। আমার শরীর যেন অবশ হয়ে আসে। গলার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ সে এগিয়ে এলো। আমি চিৎকার করে উঠে বসি। ঘড়ির কাঁটা তখন 3:43। পরদিন সকালে নিজেকে বোঝালাম। একদিন রাতে পড়ছিলাম, হঠাৎ ঘরের দেয়াল ঘড়ি থেমে যায়, ঠিক রাত 3:14। সাথে সাথেই বারান্দার দরজাটা খটাস করে খুলে যায়। বাতাস নেই, চাপ নেই, কিন্তু দরজা এমনভাবে খুলল যেন কেউ ঢুকেছে। আমি উঠে গিয়ে দরজা লাগিয়ে ফিরে দেখি ঘরের ভিতর ছায়া নড়ে উঠছে। একটা বিকৃত হেসে ওঠার শব্দ শুনি, যেন ফিসফিস করে বলছে, তুই আমাকে বিশ্বাস করনি। আমি পেছনে তাকিয়ে কিছু দেখতে পাই না, কিন্তু আমার বুকের ভিতর এত জোরে ধড়ফড় করছিল। পরের কয়েকদিন রুমে রাখা জিনিসপত্রের জায়গা নিজের থেকেই বদলাতে লাগলো। একদিন আয়নার সামনে দাঁড়ানো অবস্থায় আমার পিছনে কার যেন ছায়া দেখে চমকে উঠি। যখন ঘুরে তাকাই, কেউ নেই। সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা, এক রাতের রিয়ার নাম্বার থেকে কল আসে।
আমি অবাক হয়ে কল রিসিভ করি। অন্য পাশ থেকে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। পরদিন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করি। সব ঘটনা খুলে বলার পর সে আমাকে একটাই কথা বলে, যদি এগুলো সত্যি হয় তাহলে ওটা এখন তোমার ভিতরে ঢুকে পড়েছে। তখন আমি বুঝলাম ছায়াটা শুধু রিয়ার জীবন গ্রাস করেনি, এখন ওটা আমার মধ্যেও বাসা বেঁধেছে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। আমি এক ভয়ানক সিদ্ধান্ত নিতে চলেছি। পরের পর্বে বলবো আমি কেন ফিরে যাচ্ছি মধুপুরে, আর ওখানেই আমি দেখব কে বা কি ছিল সেই ছায়ার আসল রূপ। ছায়া, যা একবার ছুঁয়ে গেলে সে কেবল তোমার ছায়া নয়, তোমার আত্মাও গ্রাস করে। শোনার সাহস থাকলে শুনুন ছায়ার সঙ্গী তৃতীয় পর্ব।